লেখিকা সুচিত্রা ভট্টাচার্য শেষ বেলায়, উপন্যাসের দ্বিতীয় পর্ব। যাওয়ার মতো জায়গা অবশ্য শুভময়ের একটা হয়েই গেল, খানিকটা আকস্মিকভাবে। মে মাসের শেষের দিকে একদিন একটা ঝড় উঠল সন্ধেবেলা, কালবৈশাখীর মতো, সঙ্গে ঘণ্টাখানিক টানা ঝমাঝম বৃষ্টি। তার পরদিন সকালে পার্কে গিয়ে তন্ময়দের দেখা পেলেন না শুভময়। তার পরদিনও মা ছেলের দর্শন না পেয়ে শুভময় একটু বুঝি দুশ্চিন্তাতেই পড়ে গেছিলেন। ছেলেটা অসুখ বিসুখে পড়ল না তো? পার্ক থেকে সেদিন আর সরাসরি বাড়ি ফেরা হলো না। বাড়ির নম্বরটা জানাই ছিল। খুঁজে খুঁজে চলে গেলেন বি ব্লকের বাড়িটায়। ছোট্ট একতলা বাড়ি, সামনে গ্রিল ঘেরা বারান্দা, বেঁটে একটা পাঁচিল আছে বাড়ি ঘিরে। বাড়ি আর পাঁচিলের মাঝে ইতস্তত জংলা ঝোপ। অর্ধপরিচিতের বাড়িতে এভাবে হানা দেওয়া শুভময়ের রুচিতে বাধে। যে ধরনের বৃত্তে তিনি সারা জীবন বিচরণ করেছেন, সেখানে এটা একান্তই সহবৎ বিরুদ্ধ। তাছাড়া তিনি তেমন মজলিসি মানুষও নন। কোনো কালেই তার তেমন বন্ধুবান্ধব ছিল না। খানিকটা একটেরেভাবে জীবনটা কেটেছে তার। অন্যের প্রাইভেসিতে নাক গলাতে তিনি অত্যন্ত সংকুচিত বোধ করেন। তবু সংস্কার আর দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে শুভময় হাত রেখেছিলেন কলিং বেলে, ওই তন্ময়েরই টানে। মালবিকাই বেরিয়ে এসেছিল। শুভময়কে দেখে অবাক হয়েছে খুব। এ কি, আপনি? শুভময়ের মুখে অপ্রস্তুত হাসি। তোমরা আসছো না? আর বলবেন না, সেদিন অফিস থেকে ফিরতে গিয়ে যা ভিজলাম, পরশু সারাটা দিন তো মাথাই তুলতে পারিনি। জোর জ্বর এসে গেছিল। ও তাই বলো। তন্ময় ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ। বলেই মালবিকার খেয়াল হয়েছে শুভময়কে বাইরে দাঁড় করিয়ে রাখাটা শোভন হচ্ছে না। শশব্যস্ত মুখে বলল, আসুন, ভেতরে আসুন। শুভময় সংকুচিতভাবে বললেন, না না, ঠিক আছে, জাস্ট জানতে এসেছিলাম ছেলেটার। আসুন না ভেতরে, দেখে যান তার কাণ্ড কারখানা। দুদিন ধরে সকালে বেরোনো হচ্ছে না বলে বাবুর কি গোসা। আজ তো রাগ করে বিছানা ছেড়েই উঠছে না, গোঁজ মেরে পড়ে আছে। খানিকটা আড়ষ্টভাবেই মালবিকার পিছু পিছু ঘরে ঢুকেছিলেন শুভময়। বাইরের ঘরটরের বালাই নেই। প্রথম ঘরটি শোয়ার ঘর, মাঝারি সাইজের। ঘরে আসবাবপত্র তেমন নেই বিশেষ। খাট, আয়না বসানো আলমারি, খান ৩-৪ বেতের মোড়া, আর একখানা টেবিল, ব্যাস। ডবল বেড খাটে গুটিসুটি মেরে শুয়ে আছে তন্ময়, দেওয়ালের দিকে মুখ। মালবিকা চাপা স্বরে বলল, ডাকুন ডাকুন ওকে, খুব অবাক হবে। শুভময়ের গমগমে গলা বেজে উঠল, বন্ধু। চমকে মুখ ঘুরিয়েছে তন্ময়। খুশিতে জ্বলে উঠল চোখ। উল্লসিত স্বরে বলে উঠল, তো 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 এখনো শুয়ে কেন? ওঠো, সকাল হয়ে গেছে না? আঙুল তুলে মাকে দেখালো তন্ময়। ক্ষুব্ধ গলায় নালিশ জানালো, ব্যা ব্যা ব্যা। দেখেছেন তো আমার ওপর কেমন চোটপাট করছে? বোঝাই কি করে, শরীরে জুত পাচ্ছি না। মালবিকা একখানা মোড়া এগিয়ে দিল শুভময়কে। নিজেও বসেছে খাটের এক কোণে। আজ একবার ভেবেছিলাম সুমতির সঙ্গে পাঠিয়ে দিই। বেচারা সারাদিন তো বদ্ধ ঘরে থাকে, ওইটুকুই যা ওর বাইরের পৃথিবীতে যাওয়া। দিলেই পারতে। ভরসা পেলাম না। এতটা রাস্তা ওকে টেনে টেনে নিয়ে যাওয়া। ঘরে সামলানো এক জিনিস, রাস্তায় কোথায় কি ঘটে যাবে। কথা বলতে বলতে ছেলের দিকে ঝুঁকল মালবিকা। বলল, ওঠো, তোমার বন্ধুর সঙ্গে গপ্প করো, তোমার খেলনাগুলো দেখাও, বইটই দেখাও। ছেলেকে তুলে বসিয়ে দিয়েছে মালবিকা। খাটের ওপর রঙিন ছবির বই আর প্লাস্টিকের জীবজন্তু ছড়িয়ে আছে। দুহাত ঝাপটে শুভময়কে ডাকল তন্ময়, এও এও। মালবিকা বলল, আপনি সামনে এসে বসুন না, জিজ্ঞেস করুন কোনটা কি অ্যানিম্যাল, বলে দেবে। আমি ততক্ষণে একটু চা করে আনি। শুভময় হাঁ হাঁ করে উঠলেন, থাক না, তোমার শরীর ভালো নেই।
দু কাপ চা করতে কি এমন কষ্ট? আমি নিজেও তো খাবো। আপনার লিকার না দুধ দিয়ে? প্লেন লিকার, চিনি কম। পর্দা সরিয়ে মালবিকা ভেতরে যেতেই তন্ময়ের সঙ্গে খেলায় মেতে উঠলেন শুভময়। বাঘের ছবি দেখিয়ে প্রশ্ন করেন, এটা কি? তন্ময় একগাল হেসে বলে, বা। সিংহ দেখিয়ে বলে, শি। ঈগলের ছবি দেখে ডানা ঝাপটানোর ভঙ্গিতে নাড়ায় দু হাত। জন্তু জানোয়ার দেখে ভয় পাওয়ার ভান করছেন শুভময়। বেজায় আনন্দ পাচ্ছে ছেলেটা, হাততালি দিয়ে উঠছে। শুভময়েরও বেশ মজা লাগছিল। তার নিজের নাতি নাতনি আছে, তারাও বাড়িতে এলে নানা ধরনের ছেলে মানুষই খুনসুটি করেন, কিন্তু সেটা আর এটা যেন এক নয়। তন্ময়ের সমস্ত খুশিটাই তাকে ঘিরে আবর্তিত হচ্ছে, এই ভাবনাটি যেন একটা অন্য ধরনের তৃপ্তি দিচ্ছিল শুভময়কে। কবেই বা পুচকুন টুকটুকরা শুধু তাঁরই পথ চেয়ে থাকে, বরং বলা যায় তাদের অজস্র বিনোদনের উপকরণের মধ্যে তিনিও একটা উপকরণ মাত্র। আর তাও তো নেহাতি উপেক্ষিত, প্রায় একটা ঝরতি পড়তি খেলনা। 9 মাসে 6 মাসে কাছে পেলে যাকে মনে পড়ে, আবার দূরে গেলে ভুলেও যায়। শুধু শুভময়কে পেয়ে এত উচ্ছ্বসিত কি কখনো হয়েছে পুচকুন টুকটুক? আর একটা কারণেও কৌতুক বোধ করছিলেন শুভময়। তার মতো একজন প্রবল ব্যক্তিত্ব সম্পন্ন, রীতিমতো সম্ভ্রান্ত মানুষ হঠাৎ এক স্বল্প পরিচিত বাড়িতে এসে সম্পূর্ণ অচেনা পরিবেশে গুছিয়ে বসে দিব্যি কেমন এক জড়বুদ্ধি সম্পন্ন ছেলের সঙ্গে অবলীলায় প্লাস্টিকের বাঘসিংহ নিয়ে খেলায় মেতেছেন। এ দৃশ্য পরমা যদি ওপার থেকে দেখে নিঘাত ভিড়মি খাবে। শুভময়ের নিজের কাছেও নিজের এই নতুন ভূমিকাটি কি ভারী চমকপ্রদ নয়? মালবিকা চা এনেছে, কাপ প্লেট শুভময়ের হাতে ধরিয়ে দিয়ে বলল, আপনাদের খুব জমেছে দেখছি। বাবুর মুখেও দেখি হাসি আর ধরে না। শুভময় লাজুক হাসলেন, মনে মনে বললেন, ওই হাসিটুকুর জন্যই তো ছুটে ছুটে আসা। মালবিকা চায়ে চুমুক দিতে দিতে আপন মনে বলল, কি যে সেদিন মাথায় ভূত চাপল। ওই জোর বৃষ্টি, কোথায় বাস থেকে নেমে কোনো একটা শেড টেডের নিচে দাঁড়াবো তা নয়, হঠাৎ মনে হলো এইটুকু তো পথ, গরমের দিনে দিব্যি ভিজতে ভিজতে চলে যাই। গতকাল বৃষ্টিতে ভিজিনি, রাত্রিরে যে অমন বিশ্রী জ্বর এসে যাবে কে জানত। শুভময় মৃদু হাসলেন। বৃষ্টিতে ভিজতে তোমার বুঝি খুব ভালো লাগে? লাগে না আবার, এক সময় কি নেশাই যে ছিল। মালবিকার মুখমণ্ডলে কৈশোরের আভা ফুটল। স্কুল থেকে ফেরার সময় তো ইচ্ছে করে ভিজতাম, মার কাছে তখন কম মার খেয়েছি। বুঝলাম। কি বুঝলেন? তুমি খুব দুষ্টু মেয়ে ছিলে। চুপ করে গেল মালবিকা। শুভময়ের মনে হলো মালবিকা যেন একটা ছোট্ট শ্বাস লুকোলো, একটু যেন দূর মোনা। তিনি কোনো বেফাঁস কথা বলে ফেলেছেন কি, নাকি মেয়েটার কোনো স্মৃতি তাকে নাড়া দিয়ে গেল? তুচ্ছ কথাতেও স্মৃতি যাদের আলোড়িত করে, বর্তমান তাদের সুখের নয়, শুভময় জানেন। কথা ঘোরানোর জন্য শুভময় বললেন, ডাক্তার দেখিয়েছিলে? মালবিকা শুকনো হাসল। এই জ্বরে আর ডাক্তার কি দেখাবো, সুমতি কয়েকটা ট্যাবলেট এনে দিয়েছিল, তাতেই। তোমার সুমতিকে দেখছি না তো, সে কোথায়? বাজার গেছে। মালবিকা ঈষৎ চঞ্চল সহসা। দেখুন তো আক্কেল, কখন গেছে? দুধটা ধরবে আর বাজারটা আনবে, এদিকে আমায় 9টার মধ্যে বেরোতে হবে। তুমি আজ অফিস যাবে নাকি? যাই। বছরের 6টা মাসও পুরল না, এর মধ্যে 8খানা সিএল চলে গেছে। এরপর তো আর্নড রিলিভে হাত দিতে হবে। তুমি আছো কোথায়? গভর্নমেন্টে? না, ব্যাংকে, ইউবিআই। কোন ব্রাঞ্চে আছো? থিয়েটার রোড। যেতে আসতে তো তাহলে অনেকটা সময় লাগে। আগে তো আরও দূরে ছিলাম, সেই আমার স্ট্রিট ব্রাঞ্চে। বলে কয়ে ম্যানেজ করে তাও খানিকটা সরে এসেছি। ও। মালবিকার সঙ্গে সেদিন আর খুব বেশি কথা হয়নি।
সুমতি বাজার থেকে ফেরার পরপরই শুভময় উঠে পড়েছিলেন। মেয়েটা যখন অফিস বেরোবে বলছে তখন তো আর বসা সমীচীন নয়। তবে তারপর থেকে ও বাড়িতে যাওয়াটা যেন রুটিন হয়ে গেল। সকালে বাড়ি অবধি তন্ময়কে এগিয়ে দিলেও তখন অবশ্য ঢোকেন না বড় একটা। ওই সময় মালবিকা তাড়াহুড়োর মধ্যে থাকে। শুভময় যান বিকেলে। তন্ময়ের সঙ্গে অর্থহীন গল্প খেলায় মেতে থাকতে থাকতে সময়ের মনে সময় কেটে যায়। অফিস থেকে শ্রান্ত হয়ে ফেরে মালবিকা। তার সঙ্গেও কথা বলেন এতাল বেতাল। রাস্তায় কেমন জ্যাম ছিল, অফিসে কি অদ্ভুত ঘটনা ঘটেছে, ভয়ঙ্কর গরমে প্রাণ কতটা ওষ্ঠাগত, এরকম আরও অজস্র হাবিজাবি। মায়ের সঙ্গে বেশি গল্প করলে মনোযোগ আকর্ষণের জন্য সশব্দ বিক্ষোভ জানায় তন্ময়। আবার তন্ময়কে নিয়ে শুধু মেতে থাকলে মালবিকা ঘুরঘুর করে কথা বলার জন্য। এও টের পান শুভময়। আহা, সারাদিন পর বাড়ি ফিরে তারও তো একটু গল্পগাছা করতে সাধ যায়। ভালো লাগে শুভময়ের। মা ছেলে দুজনের কাছেই তার যে একটা বিশেষ মূল্য তৈরি হয়েছে, এ কি কম প্রাপ্তি? তিনি যে জীবনের প্রান্তসীমায় দাঁড়িয়ে থাকা একজন স্বজন পরিত্যক্ত বিপত্নিক, এই বিচ্ছিরি সত্যিটা যেন মন থেকে মুছে যায়, কয়েক ঘন্টার জন্য হলেও। মাসখানেকের মধ্যে মালবিকার সম্পর্কে অনেক কথাই জেনে গেলেন শুভময়। যেমন, মালবিকার বাবা মারা গেছেন বছর 7 আগে ক্যান্সারে। হঠাৎই অসুখটা ধরা পড়েছিল। 2টো কেমো নেওয়ার পরই দুম করে হার্ট ফেল করলেন। মালবিকার মা এখন থাকেন রিজেন্ট পার্কে, ছেলে বউয়ের সংসারে। মালবিকার মামাতো দিদি গোল্ডেন পার্কের এই বাড়ির পুরোটাই দিয়ে দিয়েছিল বোনকে বসবাসের জন্যে। কিন্তু মালবিকা একটা মাত্র ঘর আর খাওয়ার জায়গাটুকু নিজের জন্য রেখে বাকি 2টো ঘর তালাবন্ধ রেখেছে। থাকতে দিয়েছে বলে প্রয়োজনের অতিরিক্ত জায়গা সে ব্যবহার করবে কেন? যেটুকু জায়গাতে সে আছে তাতেই তো তার দিব্যি কুলিয়ে যায়। শুনে শুভময় মুগ্ধ হয়েছিলেন। ওই মানসিকতাটুকু থেকে মালবিকাকে যেন অনেকটা চিনে ফেলা যায়। শুধু 2-4টে প্রশ্ন শুভময়ের মনে রয়েই গেছে। মালবিকা কি বিধবা? কিভাবে মারা গিয়েছিল মালবিকার স্বামী? কিন্তু স্বামী মৃত হলে একটা অন্তত ছবি তো ঘরে থাকবে, তাও তো নেই। ভুলেও কখনো তন্ময়ের বাবার কথা তোলে না মালবিকা। তবে কি সে ডিভোর্সি? হয়তো তাই। ওই রকম ছেলে নিয়ে মা দাদার কাছে না থেকে একা একা এখানেই বা আছে কেন? মনে মনে কৌতূহল জাগলেও কিছুতেই ওসব কথা মালবিকাকে জিজ্ঞেস করতে পারেন না শুভময়। করবেনও না, রুচিতে বাঁধবে। গায়ে পড়ে কারোর ব্যক্তিগত জীবনে উঁকি দিতে যাওয়া কি অশালীন কাজ নয়? নিজের ছেলে মেয়ের সংসারেই চোখ ফেলতে তিনি সংকোচ বোধ করেন। আর এ তো একান্তই বাইরের লোক। তাছাড়া তিনি জেনে করবেনটাই বা কি? তার চেয়েই তো বেশ হঠাৎ কুড়িয়ে পাওয়া এই ভালো লাগাটাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করা, এটুকুই তো ভালো নয় কি? দুপুর থেকে শুভময়ের মেজাজটা আজ একটু খাট্টা। খেয়ে দিয়ে উঠে ঘুমোলে গাটা কেমন ম্যাজ ম্যাজ করে। ঘুম তাড়াতে তাই 3-4 বার কম্পিউটার খুলে বসেছিলেন। অন্তর্জালে প্রবেশ করতেই ইমেল বক্সে ছেলের চিঠি। বাবুল ফ্ল্যাট কিনছে পুনেতে, বড় ফ্ল্যাট, দাম প্রায় 30 লাখ মতো পড়ছে। ব্যাংক থেকেই নাকি লোন নেবে, তবে প্রাথমিক ধাক্কাটা সামলাতে বাবার কাছে টাকা চেয়েছে কিছু, লাখখানেকের মতো। টাকা শুভময় দিতেই পারেন। ব্যাংকে তাঁর যা সঞ্চয় আছে সেখান থেকে 1 লাখ চলে গেলে তিনি ভিখিরি হয়ে যাবেন না। কিন্তু খারাপ লাগছে অন্য কারণে। বাবুল তাহলে পাকাপাকিভাবে কলকাতা না ফেরার সিদ্ধান্তটা নিয়ে নিল। এই যে তবে গোল্ডেন পার্কের জমিটা পরমা নিজে পছন্দ করে কিনলেন, নামি আর্কিটেক্টকে দিয়ে বাড়ি ডিজাইন করানো হলো, তাঁরা স্বামী স্ত্রীতে মিলে বাড়িটাকে তিলে তিলে গড়লেন। এর তাহলে কি ভবিষ্যৎ? ঝিমলি তো এখন থেকেই চেঁচায় এই ধ্যাধেরে গোবিন্দপুরে মানুষ থাকে না। অর্থাৎ ঝিমলিরও এ বাড়ির প্রতি কোনো মায়া নেই। বাবুলও যদি না ফেরে তাহলে এ বাড়ি তো খরচার খাতায়।
তাঁর মৃত্যুর পর কি ঘটবে দিব্য চোখে দেখতে পাচ্ছেন শুভময়। শ্মশানে বাবাকে পুড়িয়ে এসেই এ বাড়ি বিক্রির বন্দোবস্ত করে ফেলবে ভাই বোন। বেশি টাকা পাওয়ার আশায় হয়তো কোনো অমার্জিত ব্যবসায়ীকে বেচবে শুভময় পরমার এই নিরালা। কালার শেড ঘেঁটে ঘেঁটে পছন্দ করা পরমার মাখন রং দেওয়ালগুলোকে তারা হয়তো ক্যাটক্যাটে সবুজ করে নেবে, কিংবা কুৎসিত গোলাপি। যত্ন করে বানানো বাগানখানা তছনছ হয়ে যাবে। হয়তোবা অতটা ফাঁকা পড়ে থাকা জমি তারা রাখবেনই না, সেখানে ইট কাঠের খাঁচা বানিয়ে ফেলবে। এই যে এখনো প্রতিটি ঘরের আনাচে কানাচে পরমার স্মৃতি, যা প্রতি মুহূর্তে ছুঁয়ে ছুঁয়ে দেখেন শুভময়, তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে সেগুলোরও আর অস্তিত্ব থাকবে না কোথাও, কারো কাছেই। পুরনো কথা মনে পড়ছিল শুভময়ের। বাবুলটা ছোটবেলা থেকেই বড় বেশি গোছানো টাইপের, হিসেবি। সেন্টিমেন্টের ধার ধারে না বিশেষ, ফিলিংসগুলো কম। শুভময় অফিস ট্যুরে পাঞ্চেতে গেছেন, পরমা জ্বরে কাহিল। মার শরীর খারাপ জানা সত্ত্বেও দুম করে আইআইটির বন্ধু বান্ধবদের বাড়িতে নেমন্তন্ন করে বসল বাবুল। নিজে রান্না বান্না করতে না পারো, হোটেল থেকে এনে খাওয়াও। পরমা মাথার যন্ত্রণায় কোঁকাচ্ছেন। জিমলির সামনে সেমিস্টার এক্সাম। বাবুলের তাতে ভ্রুক্ষেপও নেই, গান বাজনা চালিয়ে আপ্যায়ন করছে বন্ধুদের। বাড়িতে একটা পুরনো দামি ক্যামেরা ছিল, রোলিফ্লেক্স, শুভময়ের বাবার শখ করে কেনা। তেমন একটা ব্যবহার আর হতো না বটে, তবে শুভময়ের শৈশবের স্পর্শ লেগেছিল ক্যামেরাটার সর্বাঙ্গে। বলা নেই কওয়া নেই, বাবুল সোজা গিয়ে বেচে দিয়ে এলো অকশন শপে। কি না ফালতু ফালতু ওই গোবদা মাল পুষে কি লাভ? ক্যামেরাটা দিয়ে যা টাকা পেয়েছি তার সঙ্গে আরও কিছু দাও, একটা ভালো পেনট্যাক্সের এসএলআর কিনে নি। সত্যি, ঝিমলি ঠিকই বলে। নিজের সুখ আর নিজের বৃত্তের বাইরে বাবুল আর কিচ্ছুটি বোঝে? নইলে বিয়ের পর থেকেই বাবা মাকে ফেলে বাইরে চাকরি করতে যাওয়ার জন্য ছটফটানি শুরু করে। পরমা বলতো সে তা নাকি কান ভাঙিয়েছে তার ছেলের। মোটেই তা নয়, ইচ্ছে নিশ্চয়ই বাবুলের মধ্যেই পুরো মাত্রায় ছিল, সে তা বড় জোর ইন্ধন জুগিয়েছে। বদলানোর প্রবণতা না থাকলে শুধুমাত্র প্ররোচনায় কি মানসিকতা বদলায়? হিসেব বাবুলের ছকাই ছিল। বুড়ো বুড়ি যতদিন টিকে আছে, দূরে গিয়ে নিজের মতো করে থাকো, হাত পা ছড়িয়ে খোলামেলাভাবে জীবন কাটাও। আজ হোক কাল হোক মা বাপ তো মরবেই, বাপের গড়া প্রাসাদটাও থাকবে, তখন তার বখরা নেওয়াই বা ঠেকায় কে? শুভময়ের বিরক্তিটা বদলে যাচ্ছিল অভিমানে। ইজি চেয়ারে শরীর ছেড়ে দিয়ে শুভময় বড়সড় শ্বাস ফেললেন একটা। পূবের বারান্দায় ছায়া এখন। আজ সকাল থেকে আকাশটাও ছেয়ে আছে মেঘে। বর্ষা পুরোদমে নামেনি বটে, তবে তার প্রস্তুতি খানিকটা যেন শীতল করে দিয়েছে পৃথিবীকে। সামনে দেবদারু গাছে পাখি ডেকে উঠল একটা, ডাকছে, থামছে, আবার ডাকছে। ওই পাখির ডাক, ওই মেঘ ছায়া শুভময়ের নির্জন অপরাহ্নটাকে যেন আরও বেশি মনমরা করে দিচ্ছিল। উঠে ঘর থেকে সিগারেট লাইটার নিয়ে এলেন। ধরাতে ইচ্ছে করল না। ফাঁকা চোখে তাকিয়ে আছেন দেবদারু গাছটার দিকে। স্নিগ্ধ সবুজে যদি বুকটা একটু জুড়োয়। জগন্নাথ বৈকালিক চা নিয়ে এলো। বাহারি ট্রেতে সুগার পট, টি পট সব সাজিয়ে এনেছে, পরমার শেখানো কায়দায়। ইজি চেয়ারের পাশে মেহগনি কাঠের ছোট্ট টুল টেনে এনে তার উপরে রাখল ট্রে। কাপে চা ঢালতে ঢালতে বলল, আজ কি বেরোবেন? শুভময় সচকিত হলেন। আরে তাই তো, বিকেল তো এসে গেল। সামান্য সোজা হয়ে বসে বললেন, উঠব এবার। আকাশ দেখেছেন? যখন তখন জল ঝরাবে। তো বেরোলে ছাতা সঙ্গে নেবেন। পরমার কাছ থেকে গার্জেনগিরি করাটাও ভালো রপ্ত করে নিয়েছে জগন্নাথ। কিংবা বলা যায়, পরমা যাওয়ার পর পরমার কাজগুলো করা তার দায়িত্ব বলে ধরে নিয়েছে। পরমার মতো করেই দেখভাল করার চেষ্টা, নিজের সাধ্য মতো। কখন শুভময়ের কী প্রয়োজন সব যেন জগন্নাথের মুখস্থ। শুভময়ের পছন্দ অপছন্দগুলো।
তিনি পোস্ত খেতে ভালোবাসেন বলে জগন্নাথ সপ্তাহে অন্তত 3 দিন পোস্ত রাঁধবেই। চাল চলনে শুভময় যতই সাহেব হন না কেন, খাওয়া দাওয়ার ব্যাপারে তিনি খাঁটি বাঙালি। তার জন্য লাউ, মোচা, থোড়, এঁচড়ও ঠিক মনে করে করে আনে বাজার থেকে। কোনোদিন শুভময় কম খেলে উদ্বিগ্ন হয়, বারবার জিজ্ঞেস করে তার শরীর গড়বড় করল কিনা। তার জামা কাপড় কেচে কুচে পরিপাটি করে ইস্ত্রি করে রাখা, বিছানা ফিটফাট রাখা, হাতের কাছে যখন যা দরকার জুগিয়ে যাওয়া, সবেতেই সে ভারী নিখুঁত। শুভময় আপন মনে হাসলেন একটু। না, এরকম একনিষ্ঠ সেবক সত্যিই বিরল। মায়াও হয় ছেলেটার ওপর। বছর 14 এ বাড়িতে থেকে এখন জগন্নাথ এ সংসারেরই একজন। তবু তার একটা ঘর বাড়ি তো আছে, মা বাপ আছে সেখানে, ভাই বোন আছে। পরমা থাকতে বছরে তাও 2 বার দেশে যেত জগন্নাথ। গত 2.5 বছরে তো প্রায় ছুটিই পেল না বেচারা। একবারই মাত্র ঘুরে এসেছিল দিন 7 জন্য। শুধু কি মাস গেলে কটা টাকা পায় বলে তাকে ঘিরে থাকে জগন্নাথ? আবার একটা শ্বাস পড়ল শুভময়ের। জগতে আপন পর বোঝা সত্যিই বড় দায়। পরের ছেলে আপন হয়ে ওঠে, আপন স্বেচ্ছায় পর হয়ে যায়। শুভময় জোর করে মাথা ঝাঁকালেন। ধুত, যত সব উল্টোপাল্টা ভাবনা। এসব কি বুড়োমির লক্ষণ? ছেলে মেয়ে মানুষ হয়ে গেলে যে যার বৃত্তে বিচরণ করবে, এটাই তো স্বাভাবিক। এই নিয়ে আফসোস করাটা মূর্খামি, স্বার্থপরতা। তিনি কি নিজের জীবনটা নিজের মতো করে উপভোগ করেননি? চায়ে চুমুক দিতে দিতে শুভময় সিগারেটটা ধরিয়ে ফেললেন। জগন্নাথ পাশে দাঁড়িয়ে খানিকটা চনমনের স্বরে তাকে জিজ্ঞেস করলেন, বর্ষাটা এবার কেমন ছিরিক ছিরিক করছে না? হ্যাঁ, এমন চললে চাষের 12টা। চাষবাস নিয়ে তোর খুব মাথা ব্যথা আছে বুঝি? জগন্নাথ মাথা চুলকল, হাসছে। এবছরও দেশে যাবি না চাষের সময়? কি হবে গিয়ে, দাদারাই তো সবকিছু দেখে। বলতে বলতে কি যেন মনে পড়ে গেল জগন্নাথের। বলল, বিজয় কিন্তু সামনের মাসের গোড়ায় দেশে যাবে, আপনাকে বলতে বলছিল। কদিনের জন্য? বলছে তো দিন 10। আমার তো মনে হয় 1 মাসের আগে ফিরবে না। সর্বনাশ, আমার বাগানের তাহলে কি হবে? 1 মাসে তো আগাছায় ভরে যাবে। আমি তো আপনাকে আগেই বলেছিলাম বাবা, কাছে পিঠের কাউকে রাখুন। বিজয় এসে গোলাপ গাছ নিয়ে লেকচার ঝাড়ল, আপনিও গলে গেলেন। আগের শীতে কটা ভালো গোলাপ ফুটিয়েছে ও। ভালো করে কলম পর্যন্ত ছাঁটতে জানে না, অর্ধেক দিন চুল্লু খেয়ে বাগানে কাজ করতে আসে। বিজয়ের সঙ্গে একদমই বনে না জগন্নাথের। মাঝে মাঝে তর্ক বিতর্ক হয়। শুভময় হেসে ফেললেন। ঠিক আছে ঠিক আছে, তুই একটা ভালো লোক দেখ। বিজয়কে তাহলে বলে দি। আহ, তাড়াহুড়োর কি আছে, তুই আন না লোক, কথা টথা বলি। জগন্নাথ চায়ের ট্রে নিয়ে চলে গেল। ঘরে এসে গায়ে পাঞ্জাবিটা চড়িয়ে নিলেন শুভময়। কম্পিউটারটা অফ করা হয়নি, স্ক্রিন সেভার দুলছে পর্দায়। একরাশ রঙিন বল উল্কার মতো ছুটে এসে মিলিয়ে যাচ্ছে, ফিরে আসছে আবার স্বপ্নের মতো। চেয়ারে বসে যন্ত্রটাকে নিথর করলেন শুভময়। জগন্নাথ ছাতা এনেছে, হাতে ধরিয়ে দিয়ে বলল, আজ ইলেকট্রিকের বিল এসেছে। কত এলো? 551। সে কি রে, গত মাসে তো 502 এসেছিল। ও বেটারা চোর আছে, উল্টোপাল্টা মিটার রিডিং বসিয়ে দেয়। না, ঠিকই আছে হয়তো। এ মাসে তো ওয়াশিং মেশিন বেশি চালিয়েছিস, পর্দা ফর্দা কাচলি, সোফা কভার ধুলাই হলো। কবে লাস্ট ডেট? 10 তারিখ, মানে বুধবার। সোমবার গিয়ে দিয়ে আসিস, ভুলিস না। আপনি আজ ফিরছেন কখন? যেমন ফিরি রোজ, 7:30-8টা। কবজিতে রিস্ট ওয়াচ বেঁধে নিয়ে সিঁড়ি দিয়ে ধীর পায়ে নেমে এলেন শুভময়। পথে নেমে ঘাড় তুলে একবার দেখলেন আকাশটা। এখনই তেমন বড়সড় কিছু নামবে বলে মনে হয় না। তন্ময়দের গেটের সামনে এসে শুভময় থমকে গেলেন সামান্য। ভেতরে যেন এক অচেনা বামা কণ্ঠ।
সামান্য দ্বিধা নিয়ে টিপলেন বেলটা। সুমতি বেরিয়ে এলো। শুভময়কে দেখেই একগাল হাসি। অনেকদিন বাঁচবেন মেসোমশাই, এক্ষুনি আপনার কথা হচ্ছিল মাসিমার সঙ্গে। শুভময় থতমত মুখে বললেন, কে মাসিমা? দিদির মা দুপুরে এসেছেন। আমি তাহলে আজ বরং যাই। মা, তা কেন? উনি তো আপনার সঙ্গে আলাপ করার জন্য কখন থেকে মুখিয়ে আছেন। খানিকটা সংকুচিতভাবে শুভময় ঘরে ঢুকলেন বটে, তবে 2-4 মিনিটের মধ্যে কেটেও গেল জড়তা। মন্দিরা বেশ মিশুকে ধরনের মহিলা, সহজেই আলাপ জমিয়ে নিতে পারেন। কিছুক্ষণের মধ্যেই প্রশ্ন করে করে শুভময়ের নারী নক্ষত্র জেনে নিলেন। ছেলে কোথায় চাকরি করে, ছেলের বউ কোনো কাজ করে কিনা, নাতনির কত বয়স, মেয়ে জামাই কি করে, থাকে কোথায়, নাতি কোন স্কুলে পড়ে। অচেনা মহিলার সামনে বসে এত কথা বলার অভ্যেস নেই শুভময়ের। তবু আজ কেন যেন ইন্টারভিউ দিতে মন্দ লাগলো না। আসলে বোধহয় এই বাড়ির আবহটাই এরকম। এখানে পা রাখলে শুভময় মুখার্জি যেন অন্য শুভময় হয়ে যান। বন্ধুকে পেয়ে অত্যন্ত খুশিতে ঝিকমিক করছে তন্ময়। তাকে মাটিতে বসিয়ে দিয়েছে সুমতি। সামনে খেলনার স্তূপ। পরশু গোল্ডেন পার্কের বড় স্টেশনারি দোকানটা থেকে কয়েকটা লাল রঙের খেলনা গাড়ি এনে দিয়েছিলেন শুভময়। মেঝে বসে সেটাকে চালাচ্ছে ছেলেটা। গাড়ি গড়িয়ে গেলেই পুলকে আ করে ওঠে তন্ময়। শুভময় বা মন্দিরা আবার সেটাকে তার হাতে ফিরিয়ে দেন। তন্ময় আবার চালায় গাড়ি। তার মধ্যেই সুমতি তাকে দুধ চিড়ে খাওয়াতে বসল। দুধ চিড়ের মণ্ডও ঠিক মতো মুখে রাখতে পারছে না তন্ময়। নালে ঝোলে মিশে খাবার গড়াচ্ছে কষবে। সুমতির মুখ মোছানোর ন্যাপকিন 2 মিনিটে ভিজে যাব। মন্দিরা দেখছিলেন তন্ময়কে। হঠাৎই ফোঁস করে একটা শ্বাস ফেলে বললেন, ছেলেটার জন্য আমার যা ভাবনা হয়, রাতে ভালো করে ঘুমোতে পারি না। শুভময় চুপ করে রইলেন। এ কথার কি কোনো উত্তর হয়? মন্দিরা ফের বললেন, মিলু কিন্তু আপনার কথা খুব বলে। কি বলে? শুভময় মৃদু হাসলেন। রোজ রোজ একটা বুড়ো এসে জ্বালায়, তাই তো? না না, তা কেন? আপনার সঙ্গে পরিচয় হয়ে ও অনেক নিশ্চিন্ত হয়েছে। আপনি বাবুর পেছনে কত সময় দেন, ছেলেটাকে হাসি খুশি রাখেন। আমারও সময় কাটে, বোঝেনি তো, অকম্মা মানুষ। সে আপনি যাই বলুন, প্রাণের টান আছে বলেই না রোজ আসেন ছুটে ছুটে। মন্দিরা আলগা করে মাথায় আঁচল টানলেন। সত্যি বলতে কি, আমিও বড় স্বস্তি পেয়েছি। একা মেয়ে, ওই ছেলে নিয়ে কি আতান্তরের মধ্যে থাকে, তাও আপনার মতো একজন মাথার ওপর পেয়ে গেল। শুভময় হেসে উঠলেন। আমি কারোর মাথার ওপর নেই, আমার ছেলে মেয়েরাই আমায় আর পাত্তা টাত্তা দেয় না। ও কথা বলবেন না, মিলু আপনাকে ভীষণ শ্রদ্ধা করে। আমি তো বলি, ঈশ্বর আপনাকে পাঠিয়েছেন। এ ধরনের স্তুতিতে শুভময় অভ্যস্ত নন। হঠাৎই গায়ে কাঁটা দিল। কি করে মন্দিরাকে তিনি বোঝাবেন এখানে এসে তিনি যা পান তার তুলনায় কিছুই তো তাকে দিতে হয় না। তাকে পেয়ে মালবিকা তন্ময় বেঁচেছে, না তিনি মালবিকা তন্ময়কে পেয়ে বর্তে গেছেন? তন্ময়ের খাওয়া শেষ। মন্দিরা সুমতিকে বললেন, যা তো আমাদের জন্য 2 কাপ চা করে আনতো। সুমতি বাটি নিয়ে চলে গেল। আহারের পর আবার খেলায় পেয়েছে তন্ময়কে। গাড়িটা চাইছে অ। খেলনা গাড়িখানা তন্ময়ের দিকে গড়িয়ে দিয়ে শুভময় বললেন, আপনি তো টালিগঞ্জের দিকে থাকেন? রিজেন্ট পার্কে। মিলুর বাড়িটা বড্ড দূরে হয়ে গেছে। ইচ্ছে থাকলেও ঘন ঘন আসা যায় না। ফোন করে বারবার খবর নেব সে উপায়ও নেই। দুম করে রত্নার এখানকার ফোনটা মেয়ে সারেন্ডার করে দিল। রোজ রোজ কি মিলুর অফিসে ফোন করা যায় বলুন? এ বাড়িতে ফোন ছিল? ছিল না আবার। রত্না তো মিলুকে পই পই করে রাখতেও বলেছিল। রাত বিরেতে ডাক্তার মাক্তার ডাকতেও তো ফোন লাগে। বটেই তো, মালবিকা ফোন রাখল না কেন? জেদ, গোঁ। একবার যদি জেদ ধরে তার থেকে ওকে নড়ায় কার সাধ্যি।
রত্নাকে সোজা বলে দিল, আমার ভাই অনেক খরচা, ফোনের বিল টিল দিতে পারবো না, তেমন জরুরি দরকার হলে কোথাও একটা থেকে ফোন করে নেব। আপনি বলুন, এটা কি একটা যুক্তি হলো? শুভময় মনে মনে মানলেন কথাটাকে। তন্ময়ের পিছনে ভালোই খরচা হয় বটে, তারপরে সুমতিও আছে। এমন একটা প্রতিবন্ধী বাচ্চার দেখভাল করার জন্য সুমতিও নিশ্চয়ই ভালোই পয়সা নেয়, কিন্তু ব্যাংকের মাইনেপত্র তো মন্দ নয়। ওই জরুরি পরিষেবাটির জন্য মাসে 300-400 কি আরও ব্যয় করা যায় না? মুখে অবশ্য শুভময় অন্য কথা বললেন, এক কাজ করুন, আমার ফোন নাম্বারটা রেখে দিন, ইচ্ছে হলে রোজ 1-2 বার তন্ময়ের খবর নিতে পারবেন। তাহলে তো ভালোই হয়। মন্দিরাকে বিগলিত দেখালো। পরক্ষণেই ঈষৎ সাবধানী যেন, সতর্ক স্বরে বললেন, আপনি কিন্তু মিলুকে এসব বলবেন না। কেন? আমার উপর চোটপাট করবে কেন? তুমি একটা মানুষকে রোজ ডিস্টার্ব করছো। এতে ডিস্টার্ব হওয়ার কি আছে? জাস্ট খবরাখবর দেওয়া। মেয়ে বুঝলে তো, ও কি একবারও ভাবে আমি ওদের নিয়ে কত দুশ্চিন্তায় থাকি? শুভময়ের মুখ ফসকে বেরিয়ে গেল, তা মেয়ের কাছে এসে থাকলেই তো পারেন। ইচ্ছে তো করে, ওদিকেও বাঁধন আছে না, ছেলে ছেলের বউ দুজনে অফিস বেরিয়ে যায়, দুটো দুরন্ত নাতিকে কে সামলাবে? এই যে আজ কাজের মেয়েটার ওপর ছেড়ে এসেছি, সারাক্ষণ বুক ঢিপ ঢিপ করছে, কিছু একটা কাণ্ড না বাঁধিয়ে বসে। তাছাড়া। মন্দিরা থেমে গেলেন আচমকাই। শুভময় জিজ্ঞাসু চোখে তাকালেন। একটু যেন ইতস্তত করছেন মন্দিরা, তারপর অকারণে গলা নামিয়ে বললেন, আপনি এদের কাছের লোক হয়ে গেছেন, আপনার কাছে আর কি সংকোচ? আসলে মিলু চায় না আমি ওর কাছে থাকি। সে কি? বিস্ময় চাপতে পারলেন না শুভময়। মুখ থেকে ঠিকরে এলো, কেন? সে অনেক কথা বলতে হয় তাহলে। মন্দিরা আবার থমকালেন। বোধহয় বলবেন কি বলবেন না ভেবে নিলেন দুদণ্ড। সুমতি চা দিতে এসেছিল, তাকে দেখেও বুঝি নিশ্চুপ হয়েছেন। সে অন্দরে ফিরে যাওয়ার পর গলা একেবারে খাদে নামিয়ে বলল, সুব্রতর সঙ্গে ছাড়াছাড়ির পর মিলু তো প্রথমে ছেলে নিয়ে ও বাড়িতেই উঠেছিল, ওর দাদা বৌদিও আদর করেই রেখেছিল ওকে। গোল বাঁধল মিলুর এই ছেলেকে নিয়ে। বললাম না, আমার নাতি দুটো ভারী দুষ্টু, ওরা খুব জ্বালাতন করত বাবুকে। এই ঠেলে ফেলে দিচ্ছে, করে ভ্যাংচাচ্ছে, মুখ দিয়ে লাল পড়া দেখে দুও দিচ্ছে। কোন মায়ের এসব ভালো লাগে বলুন? তা মিথ্যে বলবো না, প্রথম প্রথম আমার ছেলের বউ নানাভাবে সামাল দেওয়ার চেষ্টা করেছে। তাদের ছেলে দুটোকে খুব বকত, মারধর করত। আস্তে আস্তে ওরাও কেমন গা ছাড়া দিয়ে দিল। ভাবনাটা এমন, কেন পাত্তা দিচ্ছ? এসব বাচ্চাদের ব্যাপার, উড়িয়ে দাও না। এই নিয়েই ননদ ভাজে একদিন লেগে গেল ধুন্ধুমার। এ বলে তোমরা আমার ছেলেকে টিজ করা উপভোগ করছো, ও বলে বাচ্চাদের ছেলে মানুষই অতই যদি তোমার ছ্যাঁকা লাগে, জড়দগব ছেলেকে খাঁচায় পুরে রাখো না কেন, আর একান্তই না পোষালে ছেলে নিয়ে ভিন্ন হয়ে যাও। শুনে তো মিলু রাগে গনগন ফুটছে। আমার অপরাধ, আমি ঝুপ করে বলে ফেলেছিলাম, তুই কি কোথাও একটু মানিয়ে গুনিয়ে থাকতে পারবি না মিলু? কথাটা বললাম ওকে শান্ত করার জন্য, কিন্তু ও আমাকে উল্টো বুঝল। খড়খড় করে বলল, আমার বাবার বাড়ি থেকে আমার দাদার বউ আমায় উৎখাত করতে চাইছে, তুমি কিনা তাদেরই পক্ষ নিয়ে আমায় পাপোশ হয়ে পড়ে থাকতে বলছো। ব্যাস, তল্পি তল্পা গুটিয়ে ছেলে নিয়ে বাড়ি ভাড়া করে চলে গেল গুড়িয়ায়। তারপর তো রত্নাই বিদেশ যাওয়ার আগে ওকে এ বাড়িতে এসে থাকতে বলল। মন্দিরা সামান্য দম নিয়ে ফের বললেন, আমার মেয়েটার বড় অভিমান। ওই যে একবার আমার মুখ থেকে একটা বেফাঁস কথা বেরিয়ে গেছে। আমি গড়িয়ায় ওর কাছে চলে যেতে চেয়েছিলাম, মিলু কিছুতেই রাজি হলো না। ঘুরে ফিরে তার সেই এক কথা, আমি সব্বাইকে চিনে গেছি মা, বুঝে গেছি বিয়ের পর বাপের বাড়ির চৌকাঠটা
আমার জন্য অনেক উঁচু হয়ে গেছে, তার চেয়ে বরং এই ভালো। তুমি তোমার জায়গায় থাকো, ইচ্ছে হলে এসো, দেখে যেও। আমার হয়েছে শাঁখের করার দশা, কাকে ফেলে কাকে রাখি। মন্দিরার স্বর ভারী হয়ে গেছে, নাক টানছেন। শুভময় নীরব। না, মালবিকার স্বামী রহস্য উন্মোচিত হওয়ার ব্যাপারটা তার মনে আদৌ রেখাপাত করছে না। তিনি ভাবছেন শুধু মালবিকার কথা। মেয়েটার আচরণকে কিভাবে ব্যাখ্যা করবেন? এটা কি প্রখর আত্মমর্যাদাবোধ, নাকি এক ধরনের খ্যাপামি? তন্ময়ের ব্যাপারে মালবিকা স্বাভাবিকভাবে অত্যন্ত সংবেদনশীল। এই স্পর্শকাতরতাই কি মালবিকার যাবতীয় দুঃখ যন্ত্রণার কারণ? শুভময় বুঝতে পারছিলেন না। এতদিনে বর্ষাটা জাঁকিয়ে এসেছে। সারাদিন ঝুলবর্ণ হয়ে থাকে আকাশ, যখন তখন নেমে আসে মুষলধারায়। আর একবার নামলো তো থামার নামটি নেই, ঝরছে তো ঝরছেই। জলবন্দি হয়ে কলকাতার প্রায় নাভিশ্বাস ওঠার জোগাড়। গোল্ডেন পার্কে অবশ্য জল জমে না তেমন, তবে সর্বত্র প্যাচ প্যাচ করছে কাদা। শুভময়ের মর্নিং ওয়াকেরও দফা রফা। তন্ময় যদি না আসতে পারে, কেন তিনি বর্ষাতি চাপিয়ে বেরোবেন ভোরবেলায়? হ্যাঁ, রেনকোট। এই বৃষ্টির যা বহর, থোড়াই ছাতাকে মানবে। আজ বেলার দিকে আকাশ ফর্সা হয়েছিল কিছুটা, একবার বোধহয় উঁকিয়েও দিয়েছিল সূর্য। শুভময় জয়মা বলে বেরিয়ে পড়েছিলেন। গিয়েছিলেন ব্যাংকে, টাকা পয়সা তুলে দু একটা সাংসারিক জিনিসপত্র কিনে ফেরার ইচ্ছে ছিল। হলো না, ব্যাংকেই আটকে গেলেন। আবার হানা দিয়েছেন পর্জন্যদেব। ঠায় 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর বৃষ্টি ধরল। ব্যাংক থেকে শুভময়ের বাড়ি হাঁটা পথে মাত্র মিনিট 10। তবে আজ ব্যাংকের বাইরে এসে শুভময় রিকশা নিলেন একটা। সিটের সামনে প্লাস্টিকের পর্দাটাও নামিয়ে দিলেন। টিপ টিপ ঝরছে এখনো, হাওয়াটাও বড্ড স্যাঁতসেঁতে। এ সময় অসাবধানী হয়ে বেমক্কা জ্বরে কাবু হয়ে পড়া কোনো কাজের কথা নয়। নিজেকে তিনি এখনো যত তরুণী ভাবুন না কেন, অস্থিমজ্জায় ঘুম তো ধরেছেই। রিকশা থেকে নেমে ভাড়া মেটাতে গিয়ে চমক। বাড়ির সামনে সাদা মারুতি। হঠাৎ ঝিমলি এলো এই বর্ষায়। বাবাকে দেখা মাত্র ঝিমলি রিন রিন করে উঠল। ব্যাপার কি? কখন বেরিয়েছ? ফেরার নামটি নেই। আর কি, যা এক পশলা ঢাললো। তুই কতক্ষণ? ½ হয়ে গেছে, সাইটে এসেছিলাম, কাম বন্ধ। ঝিমলি হাত উল্টালো। চলো চলো, খেতে বসে যাও। তোমার সঙ্গে আমিও আজ লাঞ্চ করব। সত্যি? নয়তো কি, খাবো বলেই তো তোমার জন্য ওয়েট করছি। শুভময় দারুণ খুশি হলেন। খিদেতে পেট চুঁই চুঁই তো করছেই, উপরি পাওনা আপনজনের সঙ্গে বসে আহার। এমন সৌভাগ্য কদিন তাঁর কপালে জোটে। পলকের জন্য মনে হলো আজ স্নান হয়নি, চট করে সেরে আসবেন কি। পরক্ষণে মত বদলালেন। যাগ্গে, বর্ষায় একদিন নিত্যকর্মটি নয় বাদই গেল। জগন্নাথ টেবিল সাজিয়ে ফেলেছে। আজ সরল মেনু। ফ্রিজে ভেটকি মাছ রাখা ছিল, সর্ষে দিয়ে ঝাল করেছে, সঙ্গে কলাইয়ের ডাল, আলু পোস্ত আর শেষ পাতের জন্য চাটনি। ডাইনিং টেবিলে এসে শুভময় হতবাক। সামনের চেয়ারে ঝিমলি বসে আছে বটে, কিন্তু প্লেট নেয়নি। শুভময় ভুরু কুঁচকে বললেন, তোর থালা কোথায়? আসছে আসছে, আমারটা আসছে, অর্ডার প্লেস করে দিয়েছি। বলতে না বলতে জগন্নাথ হাজির। এক হাতে কাচের প্লেট, অন্য হাতে কাচের বাটি, স্যালাড আর টক দই। শুভময় ভাত মাখতে ভুলে গেলেন। তুই এই খাবি? দুপুরে এই তো ভালো বাবা, ফালতু ফালতু ক্যালোরি নিয়ে কি লাভ, এতে বরং শরীরটাও ঝরঝরে থাকবে। ছাই থাকবে, বেশি ডায়েটিং করতে গিয়ে অ্যানিমিক হয়ে যাবি, চরচর করে প্রেশার নেমে যাবে। সব তোমাদের ভুল কনসেপশন। শরীরের জন্য একবেলা কার্বোহাইড্রেট নেওয়াই যথেষ্ট। রাতে তো ভাত রুটি কিছু খাবই, এবেলা মিছিমিছি ওসব দিলে বডিটাকে ভারী করব কেন? কি জানি বাপু, তোদের ব্যাপার স্যাপার আমি বুঝি না।
গায়ে একটু গত্তি লাগলে কি এমন দোষ হয়? তোর মা তো দুবেলাই ভাত খেত, কি এমন মোটা ছিল সে? বাবার কথা গায়ে মাখল না ঝিমলি। কচর কচর করে শশা চিবোচ্ছে, সামান্য একটু নুন মেশালো টক দইয়ে, চামচে তুলে চালান করছে পেটে। ডাল দিয়ে ভাত মাখলেন শুভময়। ছোট্ট প্লেটে গন্ধরাজ লেবু কেটে দিয়েছে জগন্নাথ। অল্প লেবু চিপে নিলেন ভাতে। কলার ডালের সঙ্গে লেবুর সুঘ্রাণটি তাঁর বড় প্রিয়। জগন্নাথ ঝিমলিকে জিজ্ঞেস করল, দিদি, এক পিস মাছও খাবে না? ঝিমলি কাঁধ ঝাঁকাল। দে, একটাই দিবি। ভেটকি মাছে কাঁটা নেই তেমন, চামচ দিয়ে কেটে কেটে খাচ্ছে ঝিমলি। দেখে মজা লাগছিল শুভময়ের। চাকরির সুবাদে অজস্র কেতাদুরস্ত পার্টি তাকে অ্যাটেন্ড করতে হয়েছে সারা জীবন। নামি দামি ক্লাব হোটেলেও তিনি যাওয়া আসা করেননি এমন নয়। তবু এখনো চামচ দিয়ে মাছ খাওয়ার দৃশ্য দেখতে কেমন আজব লাগে। মনে হয় যে খাচ্ছে সে যেন পুরো স্বাদটা পাচ্ছে না। ঝিমলি এক টুকরো হাইব্রিড টমেটো মুখে ফেলল। ভুরু নাচিয়ে কৌতুকের গলায় বলল, তারপর তোমার সেই গার্লফ্রেন্ডের খবর কি? ঠাট্টাটা উপভোগ করতে পারলেন না শুভময়, তবু হাসলেন। গার্লফ্রেন্ডের কি আছে, আমি তো যাই বাচ্চাটার কাছে। বলেই স্বরে অভিমান ফুটল সামান্য। ওদের সঙ্গে তাও তো আমার সময়টা কাটে, তোরা আমায় আর কতটুকু সঙ্গ দিস? অবুঝের মতো কথা বলো না বাবা, কতটুকু ফুরসত পাই দেখছো তো, সারাদিনই দৌড়তে হচ্ছে, তাও তো ফাঁক পেলেই চলে আসি। আমি তো তোকে দোষ দিইনি, তোদের লাইফস্টাইলের নেচারটাই তো এরকম। এমনই তোদের চাপ যে পুচকুনটাকে পর্যন্ত আনার সময় পাস না। সত্যি চাপ থাকে বাবা, শুধু আমাদের নয়, পুচকুনেরও। কি গেদে গেদে টাস্ক দেয় স্কুলে, তার উপর এভরি উইকে ক্লাস টেস্ট। প্লাস ধরো সুইমিংয়ে ভর্তি হয়েছে, 2 দিন করে ক্যারাটে ক্লাস থাকে। মাছ শেষ করে এক ঢোক জল খেল ঝিমলি। মোর ওভার বি প্র্যাকটিক্যাল বাবা। পুচকুনের বয়সী একটা নর্মাল বাচ্চা তো সমবয়সী বন্ধুবান্ধবদের সঙ্গই বেশি পছন্দ করবে। এখানে এলে ও কাকে পাবে? 1 ঘন্টায় বোর হয়ে যায়। তোমার কম্পিউটারে যদি নতুন নতুন গেমস লোড করো, তাহলে লোভ দেখিয়ে নয় ওকে এখানে। ফোন টোনও তো করতে পারে মাঝে মাঝে, ওর গলা শুনলেও তো আমার ভালো লাগে। সে তো তুমিও করতে পারো, করো কি? কিছু মনে করো না বাবা, আমার এই নিয়ে কোনো হার্ড ফিলিংসও নেই। একটা অ্যাবনর্মাল বাচ্চার জন্য তোমার যতটা টান আছে, নিজের নাতির প্রতি কিন্তু ততটা নেই। প্রচণ্ড আহত হলেন শুভময়। তিনি কি মেয়েকে বুক চিরে দেখাবেন পুচকুনের জন্য তাঁর কতটা রক্ত ঝরে? কিংবা সেই সুদূর পুনেতে থাকা ছোট্ট টুকটুকের জন্য? ওই গভীর স্নেহই তো পথ খুঁজছিল, তন্ময়কে পেয়ে আছড়ে পড়েছে তার ওপর। ঝিমলি চোখ সরু করে দেখছিল বাবাকে, বলল, খুব খারাপ লাগলো বুঝি কথাটা? শুভময় সর্ষের ঝাল থালায় উপুর করলেন, ম্লান হেসে বললেন, না, হয়তো ঠিকই বলেছিস, আমারই হয়তো তাদের কাছে বারবার ছুটে যাওয়া উচিত ছিল। ওহ বাবা, তুমি না, সত্যি তুমি থাকো না তোমার মতো, তোমার যেভাবে ভালো লাগবে আমি তাতেই খুশি। ঝিমলির প্লেটে অল্প একটু চাটনি দিয়ে গেছে জগন্নাথ। এতক্ষণে চামচ রেখে আঙুলে চাটনি লাগালো ঝিমলি। হঠাৎ প্রসঙ্গ ঘুরিয়ে বলল, যাকগে, একটা কাজের কথা জিজ্ঞেস করি, দাদার খবর জানো? কি, দাদা ফ্ল্যাট কিনছে? হ্যাঁ, ইমেল করেছে। তোমার কাছে টাকা চেয়েছে? হ্যাঁ, 1 লাখ খানেকের মতো। বলছি ইনিশিয়াল টাকাটায় কিছু শর্ট পড়ে গেছে, এরপর বাকিটার জন্য ব্যাংক লোন নেবে। হাতে ক্যাশ টাকা না থাকলে ফ্ল্যাট কেনার দরকার কি? ফালতু ফালতু এক কাঁড়ি টাকা ভাড়া গুনছে এখন, রেন্ট মানে তো নো রিটার্ন। শুভময় অজান্তেই যেন ছেলের পক্ষ নিয়েছেন। তার চেয়ে যা হোক করে নিজের একটা কিছু বানিয়ে নেওয়াই তো ভালো। ব্যাংক লোন নিলে ইনকাম ট্যাক্সেও মোটা ছাড় পাবে,
আলটিমেটলি ভাড়ার চেয়ে খুব বেশি খরচা না করে নিজের একটা অ্যাসেটও হয়ে যাবে। সবই ঠিক, কিন্তু ঝিমলি প্লেটে আঙুল ঘষছে। জানো, অনুপমের কাছেও টাকা চেয়েছে, 1,00,000, না পারলে অন্তত 50,000 লোন। তাই আমি বুঝতে পারছি না, একদিন ধরে আপনি কপনি সংসার করে কি জমালো। ঝিমলির ঠোঁট বিদ্রুপে বেঁকে গেল। ঠিক আছে, নয় সেভিংস করতে পারিনি, কিন্তু তা বলে এভাবে টাকা চাওয়া কেন? আহা, প্রয়োজন হলে তো আপনজনদেরই বলবে। আমাকে বলতে পারত, হোয়াই অনুপম, তাও আমাকে একবারও না জিজ্ঞেস করে। ঝিমলির মুখ আরো গোমরা। আমি অনুপমের কাছে খেলো হয়ে গেলাম, ও আমাকে টিজ করল। অত সিরিয়াসলি নিচ্ছিস কেন? অনুপমের সঙ্গে তো ওর ফ্রেন্ডলি টার্ম। হতে পারে, বাট আই অ্যাম হিজ সিস্টার। এইসব টাকা পয়সার ব্যাপারে ওর প্রপার চ্যানেলে যাওয়ার সহবোধটা থাকা উচিত। চেয়ার ছেড়ে উঠে পড়ল ঝিমলি। লাগোয়া বেসিনে হাত ধুচ্ছে। হ্যাঙ্গারে ঝোলানো তোয়ালেতে হাত মুছতে মুছতে বলল, তুমি দিচ্ছ টাকা? অনুপমও দেবে, কিন্তু তুমি দাদাকে জানিয়ে দিও ওর এই চাওয়ার প্রসিডিওরটা আমার পছন্দ হয়নি। ডাইরেক্ট আমায় বললে আমিও আমার টাকা থেকে দিতে পারতাম। শুভময় হালকা সুরে বললেন, তোর আর অনুপমের টাকা কি আলাদা? নিশ্চয়ই, আমার খাটুনির টাকা আমার, অনুপমেরটা অনুপমের। সংসারের খরচাও আমাদের ডিভিশন করা আছে। সেভিংস আমরা নিজেদের মতো করি। একজনের দরকার হলে অন্যজনের কাছ থেকে লোন নিই। শুভময়ের মুখ দিয়ে বেরিয়ে গেল, ইন্টারেস্ট নিস না? ঠাট্টা করছো? শোনো বাবা, টাকা পয়সার ব্যাপারটা সবসময় ক্লিয়ার থাকা ভালো, ইভেন হাজব্যান্ড ওয়াইফের রিলেশনেও। আজ হঠাৎ যদি আমাদের সম্পর্কটা ছিঁড়ে যায়, তখন অন্তত টাকা পয়সা নিয়ে কেউ কাউকে চার্জ করতে পারবে না। এখনও তোরা সম্পর্ক ভাঙাটাঙার কথা ভাবিস নাকি? বিয়ের 9 বছর পরেও? বিয়ের 29 বছর পরেও রিলেশন ভাঙে বাবা। কার কখন মতিভ্রম হয় কেউ ফোরকাস্ট করতে পারে? ঝিমলি গাম্ভীর্য ঝেড়ে ফেলে ফিক ফিক হাসছে। ধরো আমি হঠাৎ বুড়ো বয়সে কোনো কন্দর্পকান্তি যুবকের প্রেমে পড়ে গেলাম। ঘরের আবহাওয়া তরল হয়ে গেছে। শুভময়ের আহার শেষ, আঁচিয়ে নিয়ে টুকটাক রসিকতা চালাচ্ছেন মেয়ের সঙ্গে। ঝিমলিও টিপ্পনি কাটছে পুটুর পুটুর। জগন্নাথের দেশ থেকে চিঠি এসেছে গত সপ্তাহে। বাপ কাকারা পাত্রী খুঁজছে জগন্নাথের জন্য। তাই নিয়ে কিছুক্ষণ জগন্নাথের পেছনেও লাগলো বাপ মেয়ে। জগন্নাথের মুখ লজ্জায় লাল, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। বেশিক্ষণ অবশ্য বসা হলো না ঝিমলির। ঘণ্টাখানেক বিস্ময়করভাবে অচেতন থাকার পর ঝিমলির মোবাইল বিপুল উদ্যমে ডাকাডাকি শুরু করেছে। এই ঘোর বর্ষাতেও কালো আকাশ মাথায় নিয়ে নিয়ম মতোই ব্যস্ত সমস্তভাবে চলে গেল ঝিমলি। আবার বৃষ্টি পড়ছে টিপটিপ। ইংরেজি কাগজটা হাতে নিয়ে শুভময় বারান্দায় এলেন। সকালে ব্যাংকে বেরোনোর তাড়া থাকায় ক্রসওয়ার্ড নিয়ে বসা হয়নি। কলম খুলে মন দিয়েছেন শব্দ খোঁজার খেলায়। হঠাৎই একটা খবরে চোখ আটকে গেল। প্রেমিক আর তার 3 বন্ধু মিলে একটি মেয়েকে নির্জনে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। ছি ছি, কি বিশ্রী ব্যাপার! প্রেমিকটি কি ধরনের পশু যে নিজের প্রেমিকাকে ওভাবে চরম অপমানের মুখে ঠেলে দিতে পারে? বোধহয় প্রেম ট্রেম কিছুই ছিল না। রিরংসার তাড়নায় ছলনা করেছে মেয়েটার সঙ্গে। মানব মানবীর সম্পর্কে ওই জৈবিক আকর্ষণ ছাড়া আর কিছুই কি নেই? হঠাৎ পরমার কথা মনে পড়ল শুভময়ের। শারীরিক ব্যাপার স্যাপারে পরমার কোনোদিনই তেমন আগ্রহ ছিল না। নিজেও কি শুভময় খুব একটা লালসাপ্রবণ পুরুষ ছিলেন? মোটেই না। পরমার মেনোপজের অনেক আগে থেকেই তো তাঁদের দৈহিক সম্পর্ক ক্ষীণ হয়ে এসেছিল। 9 মাসে 6 মাসে কখনো হয়তো হঠাৎ ইচ্ছে হলো। তাতেও তো তাঁদের বন্ধন গাঢ় থেকে গাঢ়তর হয়েছে দিন দিন। পরমার চোখের দিকে তাকালে বুঝতে পারতেন পরমা কি বলতে চান। পরমাও তাকে পড়তে পারতেন আদ্যপান্ত, চিরকালই শুভময় অন্তর্মুখী হওয়া সত্ত্বেও।
ঝিমলি আর অনুপমের মধ্যে এই বোঝাপড়া তৈরি হয়েছে, কিংবা বাবুল আর শ্বেতার মধ্যে? মানুষের জীবনে প্রায় সব সম্পর্কই রক্তের সূত্রে পাওয়া, শুধু এই একটা সম্পর্কই গড়ে তুলতে হয়। এখানে একাত্মতার অনুভূতিটা কি একান্তই জরুরি নয়? এলোমেলো ভাবনার মাঝে চোখ দুটো কখন জড়িয়ে এসেছিল। একটা ছেঁড়া ছেঁড়া স্বপ্ন ভেসে আসছিল চোখে। চন্দ্রপুরা সেই বিশাল কোয়ার্টারটা, পিছনের বাগানে একটা দোলনা বসিয়েছিলেন পরমা। পালা করে সেখানে দোল খাচ্ছে বাবুল আর ঝিমলি। অফিস থেকে ফিরলেন শুভময়। দৌড়ে এলো ছেলে আর মেয়ে, ডাকছে বাবা বাবা। ঝট করে চোখটা খুলে গেল শুভময়ের। সামনে জগন্নাথ ডাকছে বাবা বাবা। কি? ওই মেয়েটা সুমতি আপনাকে ডাকছে। ওদের বাড়ির ছেলেটার নাকি খুব শরীর খারাপ। কি হয়েছে? বলছে হঠাৎ নাকি নিঃশ্বাসের কষ্ট। সে কি? চেয়ার ছেড়ে প্রায় লাফিয়ে উঠলেন শুভময়। তড়িৎ পায়ে নেমে এসেছেন নিচে। সুমতি সিঁড়ির মুখে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, হঠাৎ নিঃশ্বাসের কষ্ট? সকালেই গাটা ছ্যাঁক ছ্যাঁক করছিল। দিদি যাব না করেও অফিস গেল। দুপুরে খাওয়া দাওয়ার পর হঠাৎ জ্বরটা বেড়ে গেছে, আর কেমন যেন হাঁ পাচ্ছে। দিদিকে খবর দিয়েছ? কি করে দেব, আগে আপনার কাছে এলাম। ও, তন্ময় কি একা আছে? হ্যাঁ, উপায় না দেখে। পলকে শুভময় ইতিকর্তব্য স্থির করে নিলেন। যেভাবে বয়লার খারাপ হলে কি প্লান্ট বসে গেলে মুহূর্তে সিদ্ধান্ত নিতেন, সেইভাবেই বললেন, জগন্নাথ তুই সুমতির সঙ্গে যা তো, ঝটপট দিদির টেলিফোন নাম্বারটা নিয়ে আয়। সুমতি বলল, আমি এনেছি সঙ্গে, এই যে। গুড, দাও। কাগজের টুকরোখানা হাতে নিয়ে পরবর্তী নির্দেশ, তুমি বাড়ি চলে যাও, ছেলেটার কাছে থাকো, আমি আসছি। লম্বা লম্বা পায়ে ওপরে ফিরেই ফোন। ও প্রান্তে মালবিকা খবর শুনেই হাউ হাউ করে উঠেছে। কি হবে? ডোন্ট গেট নার্ভাস, আমি দেখছি। লোকাল কোনো ডাক্তার কি ওকে দেখে? হ্যাঁ, বিমান ঘোষ, বাসস্ট্যান্ডে ওই মিষ্টির দোকানটার পাশেই চেম্বার। কিন্তু উনি তো ওখানে এখন থাকবেন না, চেম্বারে তো বসেন 7টা থেকে। ঠিক আছে, ডোন্ট ওয়ারি, আমি একটা কিছু অ্যারেঞ্জ করছি। তুমি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল চলে এসো। এক্ষুনি বেরোচ্ছি। সদর দরজায় তালা দিয়ে জগন্নাথকে নিয়ে বেরিয়ে পড়লেন শুভময়। রিক্সা নিয়ে সোজা মিষ্টির দোকান। সেখান থেকে ডাক্তারের হদিস জেনে নিয়ে ছুটেছেন আবার। ভাগ্য ভালো, কাছেই থাকে বিমান ডাক্তার। অল্প বয়সী ছেলে, বছর 40 হবে জোর, রমরমা পসার। সবে সকালের চেম্বার আর কল সেরে বাড়ি ফিরে খেতে বসেছিল বেলা 3:30। তন্ময়কে সে ভালোই চেনে। তন্ময়ের জরুরি তলবে বেরিয়ে এলো সঙ্গে সঙ্গে। আধ ঘন্টার মধ্যে ডাক্তার নিয়ে পৌঁছে গেলেন শুভময়। বিমান ভালো করে পরীক্ষা করল তন্ময়কে। ভুরু কুঁচকে বলল, খুব সর্দি বসেছে, ঘর ঘর করছে ভেতরটা। সুমতি পাশ থেকে বলল, যা বর্ষা, ঠান্ডা লেগে গেছে। হ্যাঁ, তবে এর ফিজিক্যাল সিস্টেম তো খুব ডেলিকেট। এ সময় একে আরও সাবধানে রাখা উচিত ছিল। শুভময় নার্ভাস গলায় বললেন, ভয়ের কিছু নেই তো? মনে তো হচ্ছে না, তবু টু বি ইন দ্য সেফার সাইড ব্রিদিং ট্রাভেলের জন্য আমি একটা ইঞ্জেকশন লিখে দিচ্ছি। এখনই আনিয়ে পুশ করে দিন, হাঁপ কমে যাবে। আর জ্বরের জন্য প্যারাসিটামল, ইনফেকশনের জন্য অ্যান্টিবায়োটিকও রইল, কোর্সটা স্টার্ট করে দিন। বিমান ডাক্তার বিদায় নেওয়ার পর জগন্নাথকে পাঠিয়ে ওষুধপত্র আনিয়ে নিলেন শুভময়। পপুলার ড্রাগ হাউসের বঙ্কিম কম্পাউন্ডার ইঞ্জেকশনও দিয়ে গেল। তবু যেন শুভময় স্বস্তি পাচ্ছিলেন না। ঠায় বসে আছেন ছেলেটার মাথার কাছে। খুবই কাহিল হয়েছে তন্ময়। বন্ধুকে দেখেও তার চোখে কোনো উচ্ছ্বাস নেই।
প্যারাসিটামলে জ্বর নামছে, নিঃশ্বাসের কষ্টও কমল অনেকটা। আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছে তন্ময়। শুভময় ছেলেটার কপালে হাত বুলিয়ে দিচ্ছিলেন। তন্ময়ের ঘাড় হেলে গেছে একপাশে, ঘামছে, মুখ হাঁ, কচ থেকে বেরিয়ে আসছে লালা। দেখে বুকটা কেমন চিনচিন করছিল শুভময়ের। তোয়ালেতে বারবার মুছিয়ে দিচ্ছিলেন তন্ময়ের মুখ, থেকে থেকে হাত রাখছিলেন ছেলেটার মাথায়। কেমন যেন আর্দ্র হয়ে আসছিল ভেতরটা। হৃদয়ের অতল কুয়োয় ঢেউ কাঁপছে তীর তীর। কেন যে কাঁপছে? স্নেহে, মায়ায়, উদ্বেগে? না, শুভময় ঠিক এখনকার অনুভূতিটাকে পড়ে উঠতে পারছিলেন না। বিদ্যুৎ ঝলকের মতো একবার মনে বেজে উঠল ঝিমলির কথাটা। পুচকুনের অসুখের খবর শুনে সত্যিই কি তিনি এতটা বিচলিত হতেন? পুচকুনকে দেখার জন্য অনেকে আছে, কিন্তু এই ছেলেটা বড্ড অসহায়। এই পার্থক্যটাই কি তাকে এত দুর্বল করল? বাইরে ট্যাক্সির আওয়াজ। মালবিকা ফিরল, উদ্ভ্রান্তের মতো ছুটে এসেছে ঘরে। শুভময় তাকে জানালেন সব, শান্ত করলেন। তবু যেন মালবিকা ঠিক নিশ্চিন্ত হতে পারছে না। ঝুঁকে ঝুঁকে দেখছে ছেলেকে, বারবার হাত রাখছে ছেলের গালে, গলায়, কপালে। জগন্নাথ বাড়ি গেছে। সুমতি চা করে আনলো। কথা হচ্ছে একটা দুটো। একটু একটু করে ছন্দে ফিরছে পরিবেশ। তন্ময়ের টেম্পারেচার দেখে মুখে যেন একটু আলো ফুটল মালবিকার। 8টা বাজে। তন্ময় এখনো ঘুমোচ্ছে। বাড়ি ফেরার জন্য শুভময় উঠে পড়লেন। মালবিকাও এসেছে সঙ্গে সঙ্গে। একটু আগের ঘন দুশ্চিন্তাগ্রস্ত মুখ কৃতজ্ঞতায় মাখামাখি। গেটটা ধরে বলল, আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আপনি আজ না থাকলে। আহ, থাক না ওসব। একটা কথা বলবো, শুনবে? বলুন। এবার একটা টেলিফোন নিয়েই নাও। সুমতি তো সবসময় আমায় নাও পেতে পারে। ফোনটা রাখাই উচিত ছিল। শুভময়ের কথায় প্রতিবাদ না করে মাথাটা ঈষৎ নোয়ালো মালবিকা। নতমুখেই বলল, এবার আমি একটা কথা জিজ্ঞেস করব? করো। ডাক্তারের ফিজ, ওষুধ, ইঞ্জেকশন সব মিলিয়ে কত পড়ল আপনার? শুভময় থতমত খেলেন। মালবিকা ফের বলল, প্লিজ টাকাটা নিয়ে নেবেন। বেশি আত্মমর্যাদাবোধ কখনো কখনো অন্যকে আঘাত করে। এ কথা কি বোঝে না মেয়েটা? শুভময় কষ্টে গলায় বললেন, নিতেই হবে। প্লিজ না করবেন না। যুদ্ধের এই অংশটুকু অন্তত আমায় একা লড়তে দিন। আর একটা কথা। মালবিকা থামল ক্ষণকাল। আঁচলের খুঁট আঙুলে পাকাতে পাকাতে বলল, পরশু মানে শনিবার রাত্রিরে আপনি কিন্তু এখানে খেয়ে যাবেন। কেন বলো তো? পরশুবাবুর জন্মদিন। মাটা কাউকে সেদিন ডাকি না আমি, উল্টে বারণই করি আসতে। যে ছেলে আজ আছে কাল নেই, তার জন্মদিনে কি উৎসব করব? কিন্তু আপনি আসবেন। ঠোঁটের কোণে চিলতে হাসি ফুটল মালবিকার। আপনার একারই নেমন্তন্ন। হ্যাঁ না কিছুই বললেন না শুভময়। ফিরছেন ধীর পায়ে। খানিক দূরে গিয়ে ঘুরে তাকালেন। মালবিকা এখনো দাঁড়িয়ে আছে, স্থির, সিলুয়েটের মতো। আজ এ পর্যন্তই। উপন্যাসের 3য় পর্ব নিয়ে অন্যদিন আসব। আজকের পাঠ কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো নমস্কার।